Hello everyone, this is the second lecture on chapter 26 Motion in the Universe. This will be the last lecture on this chapter, and in today's lecture we will cover satellites, comets and gravitational field strength. And previous ক্লাসে আমরা একটা ব্যাপার বলে আসছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স অর আমাদের অ্যাকচুয়ালি এই যে প্ল্যানেটসগুলো যে স্টারের অ্যাবাউটে রোটেট করে, যে আমাদের যে প্ল্যানেটগুলি আছে সোলার সিস্টেমের মধ্যে তারা কি করে সানের অ্যাবাউটে অরবিট করে, তাই তো। দেন স্যাটেলাইটগুলি প্ল্যানেটের অ্যাবাউটে অরবিট করে। বাট ওয়াই ইজ দ্যাট? কেন এটা করে? বিকজ দে আর বাউন্ড বাই আ সার্টেন ফোর্স। ফোর্সটা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের কি এমন কাজ করে যার জন্য তারা একটা সার্কুলার পাথে ঘুরে? এখন এই ব্যাপারটা তোমাদেরকে অনেক আগের সময় একটা জিনিস আমি শিখায় আসছিলাম। ব্যাপারগুলো কেমন ছিল? লেট মি শো ইউ সামথিং। তিনটা সিচুয়েশন বেসিক্যালি, এটা একদম চ্যাপ্টার 1-2 এর দিকে এই ব্যাপারগুলো বলছিলাম। কেমন জিনিস? ফার্স্ট অফ অল, you have an object of mass m, you have an object of mass m, you have an object of mass m. Now in all the cases the object is moving towards right with a velocity v. The object is moving towards right with a velocity v. Now there is an unbalanced force acting on the object. In the first case the unbalanced force is towards right. In the second case the unbalanced force is towards left. And in the third case the unbalanced force is perpendicular to the direction of velocity. Alright, so তাহলে এই তিনটা হলো আমাদের সিচুয়েশন। এখানের মধ্যে কি হবে? ইন দ্য ফার্স্ট সিচুয়েশন দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটির ম্যাগনিটিউডকে আমরা কি বলি? স্পিড বলি, ঠিক আছে। ম্যাগনিটিউড মানে হলো শুধু সাইজ। সো দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি will increase, but the direction will remain the same. সো তাহলে স্পিডের ভ্যালু বাড়বে কিন্তু ডিরেকশন সেম থাকবে। সো তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউড বাড়া মানে ভেলোসিটি বাড়া, সো তার মানে দেয়ার ইজ অ্যান অ্যাসেলারেশন। অ্যান্ড এটা তো আমাদের ল অফ মোশনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে যায়। হোয়াট ইজ দ্যাট? whenever there is an unbalanced force acting on an object the object will accelerate, তাই তো। সো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে? there is a change in velocity তো এখানে হলো একটা ব্যাপার। তো এখানে অবজেক্টটা অ্যাসেলারেট করতেছে, দ্যাটস ভেরি গুড। এখন আমরা যদি সেকেন্ড সিচুয়েশনের জন্য দেখি, হোয়াট উইল হ্যাপেন ইন দিস কেস? অবজেক্টটা মুভ করতেছে সামনে কিন্তু আনব্যালেন্সড ফোর্সটা হলো পিছের দিকে। নাও ইন দিস কেস দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি উইল ডিক্রিজ, যে সে ডিসিলারেট করবে। এটা হলো আমাদের ডিসিলারেট করার কন্ডিশন, যে যেই দিকে মুভ করতেছো তার উল্টা ডিরেকশনে কি করতেছে? আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে। ওকে, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার? দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি which is called speed, এটা কমে যাবে, will decrease, আচ্ছা, but the direction will remain same till the object comes to rest. রেস্টে আসার আগ পর্যন্ত এটার খুবই ইম্পর্ট্যান্ট একটা ইমপ্লিকেশন তোমরা কাইনেমেটিক্সে, যে ম্যাথস বি পিওর ম্যাথসের কাইনেমেটিক্সের মধ্যে পাবা। এটা মুবাশিরা আমাকে কয়টা প্রবলেম এরকম দেখাইছিল, তখন আমি বলছিলাম যে তোমার কাইনেমেটিক্সে যারা নাকি এতদিনে কাইনেমেটিক্স করে ফেলছো তাদের জন্য বলি, তোমরা রিলেট করতে পারবা খুব ভালো মতো। যে তোমাদেরকে কাইনেমেটিক্সে মনে করো ডিস্টেন্স বের করতে বললো, যে টাইম টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে
টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড পর্যন্ত কতটুকু ডিস্টেন্স কাভার করতে বলছে এটা বের করতে বললো। নাও তুমি ডিরেক্টলি স্ট্রেইট ফরওয়ার্ড ওয়েতে নর্মালি বের করতে পারবো অন্য যে কোনো সময়, দ্যাট উইল নেভার বি আ প্রবলেম। কিন্তু প্রবলেমটা তখনই হবে ওয়েন এভার ইট উইল স্টেট সামথিং লাইক দিস, যে টাইম টি ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড টি ইজ ইকুয়াল টু 5, এই দুইটা টাইমের মধ্যে অবজেক্টটা যদি রেস্টে আসে, সো তাহলে কি করতে হয়, আমাদের ভেঙে ভেঙে ডিসপ্লেসমেন্টটা আর ভেঙে ভেঙে ডিস্টেন্সের ভ্যালুটা বের করা লাগে। যে মনে করো সাপোজ টাইম টি ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড টাইম টি ইকুয়ালস টু 5 এর মাঝে টাইম টি ইকুয়াল টু 4 সেকেন্ডের সময় একবার রেস্টে আসে। সো তাহলে কি করতে হয়, টি ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড টি ইজ ইকুয়াল টু 4 এর মধ্যে একবার ডিস্টেন্স বের করবা, দেন আবার টি ইজ ইকুয়াল টু 4 থেকে টি ইজ ইকুয়াল টু 5 পর্যন্ত একবার ডিস্টেন্স বের করবা, দেন সেপারেটলি তাদেরকে অ্যাড করতে হবে। তো এইগুলার ইমপ্লিকেশনগুলো কেমন কি ওগুলা তোমাদের ম্যাথ টিচার সুন্দর মতো এক্সপ্লেন করে দেওয়ার কথা। সো হোপফুলি ওখানে কোনো প্রবলেম নাই, জাস্ট এটা আমি বলে রাখলাম যে এমন কাজটা কেন হয়, এটার অনেক সুন্দর এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, সো এখন অ্যাগেইন হোয়াট উইল হ্যাপেন, দেয়ার ইজ আ চেঞ্জ ইন ভেলোসিটি। কেন? বিকজ দেয়ার ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স, এফটা হলো আনব্যালেন্সড ফোর্স, অ্যান্ড ওয়েন এভার দেয়ার ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স দ্য ভেলোসিটি ইজ বাউন্ড টু চেঞ্জ। ওকে, আনব্যালেন্সড ফোর্স থাকা মানেই অ্যাসেলারেশন হবে, অ্যাসেলারেশন মানেই হলো চেঞ্জ ইন ভেলোসিটি। তো তাহলে দেয়ার ইজ আ চেঞ্জ ইন ভেলোসিটি ইন বোথ দ্য কেসেস। একটা ব্যাপার খেয়াল করো, এই দোনোটা কেসেই ডিরেকশনটা কিন্তু সেম আছে না, ডিরেকশনটা সেম, চেঞ্জ হচ্ছে কি, দ্য ভ্যালু দ্যাট ইজ চেঞ্জিং অর দ্য থিং দ্যাট ইজ চেঞ্জিং ইজ দ্য ম্যাগনিটিউড, তাই না, স্পিডের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এখন এইখানের জন্য যদি আমরা দেখি, এইখানের জন্য কি হবে, দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি উইল রিমেইন দ্য সেম। এটা কেন হয়, এটা তোমরা অ্যাকচুয়ালি বড় হইলে অ্যান্সারটা পাবে, এটা কম্পোনেন্ট রিলেটেড আমাদের একটা ক্যালকুলেশন আছে, এটা যখন নাকি তোমরা বড় হবে এ লেভেলসে উঠবা তখন তোমাদেরকে শেখানো হবে। সো দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি উইচ ইজ স্পিড will remain the same but the direction will change। কি হবে, it will move in a সার্কুলার পাথ। তো তাহলে সে কি করবে, একটা সার্কুলার পাথে মুভ করবে। কখন? when the direction of velocity and unbalanced force are perpendicular to one another। স্পেসিফিক্যালি এমনভাবে ড্র করছি যে কি, the directions of force and velocity are perpendicular to one another, and ঠিক এই কন্ডিশনের সময় কি হবে, the magnitude of velocity will remain the same but ডিরেকশনটা চেঞ্জ হবে, অ্যান্ড এটা কি করবে, এই অবজেক্টটাকে একটা সার্কুলার পাথে ঘুরাবে। ওকে, সো তাহলে এখানে অ্যাগেইন দেয়ার ইজ আ চেঞ্জ ইন ভেলোসিটি, বাট ইন দিস কেস চেঞ্জটা কার জন্য হচ্ছে, ম্যাগনিটিউডের জন্য নাকি ডিরেকশনের জন্য? নট বিকজ অফ ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা সেম থাকে, চেঞ্জটা হচ্ছে কি এই কেসে ডিরেকশন অফ দ্য ভেলোসিটি ইজ চেঞ্জিং। সো এইসব ব্যাপার তোমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টার 1-2 থাকতে সময় তখন এরকম বলছিলাম যে ভেলোসিটি তো ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে সে ম্যাগনিটিউডের উপরে যতটুকু ডিপেন্ডেন্ট, ডিরেকশনের উপরে কিন্তু তার ডিপেন্ডেন্সিটা একদম সেম টাইপের। সো তাহলে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকলেও ভেলোসিটি ক্যান চেঞ্জ, কখন, যদি ডিরেকশনটা চেঞ্জ হয়। সো ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে মানে কি হবে, দেয়ার উইল বি আ চেঞ্জ ইন ভেলোসিটি, এমন টাইপের। তো এই জিনিসটা কেন বললাম, এই যে এই ফোর্সটা, দ্য ফোর্স that causes an object to move in a circle is called centripetal
ফোর্স, এই ফোর্সটা নিয়ে আমরা ডিটেইলে পরে বলবো। এখন এখানের জন্য জাস্ট এতটুকুই তোমাদের জানতে হবে যে যেই ফোর্সের জন্য একটা অবজেক্ট কি করে, সার্কুলার পাথে মুভ করে, ওই ফোর্সটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলি। অলরাইট, সো আমাদের এখন স্টুডেন্ট বুক থেকে এই পার্টগুলি আমরা দেখে নিব ফার্স্টে, দেন স্টুডেন্ট বুক থেকে স্যাটেলাইটের পার্টটুকু রিডিং পড়ে নিব। দোজ আর নট কম্পালসারি টু রাইট ডাউন ইন নোটস, যে আমাদের স্যাটেলাইট কয় টাইপের, 2 টাইপের স্যাটেলাইট হয়, এটা আমরা স্টুডেন্ট বুকেই মার্ক করে দিব, ওখানে থেকে তোমরা বুঝে নিতে পারবা, দ্যাট উইল নেভার বি আ প্রবলেম। ওকে, সো লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক। অ্যান্ড সরি যদি আমার ভয়েসটা এরকম ভাঙা ভাঙা মনে হয়, একে তো যে ঠান্ডা লাগছে তো ওইটার জন্য সমস্যা, আবার এই যে আজকে খেলা দেখতে গেছিলাম, সো ওখানে যে চিল্লায় চিল্লায় গলা একটু ভেঙে গেছে আর কি, ঠিক আছে। ওকে, সো লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক। আচ্ছা, সো চ্যাপ্টার 26 মোশন ইন দ্য ইউনিভার্স। তা এখন এই যে সোলার সিস্টেমের এই পিকচারটা, এই যে মার্স আর জুপিটারের মাঝখানের এখানে কি আছে, অ্যাস্টেরয়েডের একটা বেল্ট, এটাকে অ্যাস্টেরয়েড বেল্ট বলা হয়। আচ্ছা, এই যে ওয়াই ডু অবজেক্টস মুভ ইন আ সার্কেল, ফিগার 26.3 এ যে এইটা শোজ আ বয় সুইঙ্গিং আ হেভি বল অ্যারাউন্ড আ ওয়্যার। To make this ball travel in a circle, he needs to spin around and at the same time pull on the wire. So তাহলে সে কি করতেছে, ওয়্যারের উপর টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল একটা ফোর্স এক্সার্ট করতেছে। তো এই ফোর্সটা কি ফোর্স, দিস ফোর্স ইজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। যে সে যে এটাকে ঘুরাচ্ছে, সে কি করতেছে, একটা রোপ দিয়ে তাকে আটকায় রাখছে না, সে একটা দড়ি দিয়ে বা সে একটা রোপ দিয়ে কি করতেছে, একটা ওয়্যার দিয়ে সে এই হেভি বলটাকে অ্যাটাচ করে রাখছে। সো দেয়ার ইজ আ টেনশন ফোর্স অ্যান্ড দিস টেনশন ফোর্স ইজ দ্য ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তো সে কি হিসেবে কাজ করতেছে, সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। নাও তোমার এই ওয়্যারটা যদি স্ন্যাপ করে, যে এখানে দেখো ছিঁড়ে গেছে ওয়্যারটা, তো ওয়্যারটা ছিঁড়ে গেলে কি হবে, সে যেই ডিরেকশনে মুভ করতেছিল ওই ডিরেকশনে তখন একটা স্ট্রেট পাথে মুভ করা শুরু করে দিবে। যে কি বলতেছে, উইদাউট দিস কন্টিনিউয়াস পুলিং ফোর্স, সরি, দ্য বল উইল নট ট্রাভেল ইন আ সার্কেল। কেন, কি হয়, প্ল্যানেটস অ্যান্ড কমেটস ট্রাভেল অ্যারাউন্ড দ্য সান, মুনস অ্যান্ড স্যাটেলাইটস ট্রাভেল অ্যারাউন্ড প্ল্যানেটস। সো তাহলে এই জিনিসটা আমরা মার্ক করে রাখি, এটা জেনারেল নলেজ বাট স্টিল মার্ক করে রাখলাম। আচ্ছা, তো এখন প্ল্যানেট অ্যান্ড কমেট কি করে, সানের অ্যাবাউটে অরবিট করে, মুনস অ্যান্ড স্যাটেলাইটস প্ল্যানেটসের অ্যাবাউটে অরবিট করে। সো এখন ফর দিস টু হ্যাপেন দেয়ার মাস্ট বি ফোর্সেস বিং অ্যাপ্লাইড টু দেম। কিন্তু এখানে তো কোনো স্ট্রিং দিয়ে তো কোনো কিছু আমাদের আটকানো নাই। সো তাহলে এটা কি ফোর্স এক্সার্ট করে, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি অলরেডি, গ্র্যাভিটেশনাল ফোর্স। সো দেয়ার ইজ নো স্ট্রিং অর ওয়্যার টু পুল অন ইট অ্যাজ ইন দ্য এক্সাম্পল অ্যাবাভ। সো ওয়্যার ডু দিস ফোর্সেস কাম ফ্রম? In 1687, Isaac Newton suggested his theory of relativity, এটা আইনস্টাইনের কথা নিউটনের সামনে বলে ফেলছে, এখন তো নিউটন রাগ করবে। যদিও সে যেসব বলে, যে গ্র্যাভিটির যেই কথা বলে, নিউটনের এই গ্র্যাভিটির এই কথা কিন্তু আইনস্টাইন একদম উড়াই দিছে। সে বলছে যে গ্র্যাভিটি কোনো ফোর্সই না, গ্র্যাভিটি এক্সিস্টই করে না। এইসব জিনিস তোমরা বড় হলে পরে তখন মাথায় হাত দিবা যে সারা জীবন তাহলে কি পড়ে আসছি। সো তাহলে ওখানে আমাদের স্পেস টাইমের ফ্যাব্রিকের কী সব ডিফরমেশনের কাজগুলি হয়, ওই সব ব্যাপার, যারা নাকি ফিজিক্স নিয়ে ঘাটাঘাটি করো আর ইন্টারেস্টেড, তোমরা অনেকজনে এই টার্মগুলো শোনার কথা, যে স্পেস টাইম, টাইম ফ্যাব্রিক, দেন আমাদের গ্র্যাভিটি যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, এইসব ব্যাপার নিয়ে তোমাদের টার্মগুলো শোনার কথা। এগুলো আমরা আফটার এন্ড অফ দ্য সিলেবাস ডিটেইলে মাঝে মাঝে ক্লাসে ডিসকাস করবো আর কি। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে, নিউটন সাজেস্টেড দ্যাট বিটুইন এনি টু অবজেক্টস দেয়ার ইজ অলওয়েজ আ ফোর্স অফ অ্যাট্রাকশন, that force is the gravitational force. This attraction between the masses is called force of gravitational or force of gravitation basically. He suggested that the size of the force depends on two things. এই যে এটা আমরা লাস্ট ক্লাসে লিখছি, mass and distance। এই যে ইনভার্স স্কোয়ার ল এর ব্যাপারটা এখানে লেখা, ডিস্টেন্স যদি ডাবল করা হয় ফোর্স হয়ে যাবে কোয়ার্টার, মানে 1/4। ডিস্টেন্স যদি 3 টাইমস করা হয়
ফোর্স হয়ে যাবে 1/9 ওইরকম। তো লাস্ট ক্লাসে আমরা অলরেডি এই ব্যাপারটা ডিটেইলে ম্যাথগুলা কতগুলি শো করে আসছি, সো এটা আমাদের বুঝতে প্রবলেম হওয়া উচিত না। এখন এখানের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাকচুয়ালি ছোট অবজেক্টদের মধ্যে ওইটা এত বেশি সিগনিফিক্যান্ট না, যে আমার সাথে যে আমার আইপ্যাডের এখন একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতেছে, বাট দ্যাট ইজ নট দ্যাট সিগনিফিক্যান্ট বিকজ আমাদের ম্যাস খুবই কম। ম্যাসটা যখন নাকি সিগনিফিক্যান্ট হবে তখনই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা ভালো মতো বুঝতে পারি ওর এক্সপিরিয়েন্স করতে পারি। তো এখানের জন্য কি বলতেছে, দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বিটুইন টু অবজেক্টস উইথ small masses is tiny. Only when one or both the objects have very large mass, for example a moon or a planet, is the force of attraction obvious, যে তখন অনেক বেশি ফোর্স কাজ করে। Our sun is massive. It contains over 99% of the mass of the solar system. এটা লাস্ট ক্লাসের লেকচারে অলরেডি স্টেট করছিলাম আমি। It is the gravitational attraction between this mass and each of the planets that hold the star solar system together and causes the planets to follow their curved paths. So এই যে এরকম, এই যে রেড কালার দিয়ে যে অ্যারোগুলি শো করা আছে, এই অ্যারোগুলা কি দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, যে সান যে প্ল্যানেটগুলাকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে ধরে আছে ওই জিনিসটা। ওকে, সো অল দ্য প্ল্যানেটস আর এক্সপিরিয়েন্সিং আ ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সোলার সিস্টেম, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য সান। তো এর জন্য তারা সানের অ্যাবাউটে এরকম সার্কুলার একটা পাথে অরবিট করে। যারা যত কাছে আছে তারা কি করবে, তত শার্প একটা অরবিট ও শার্প একটা কার্ভ ফলো করবে। যারা একটু দূরে আছে তারা কি করবে, একটু জেন্টেল একটা কার্ভ ফলো করবে। সো এই ব্যাপারটা এখানের মধ্যে বলতেছে, দোজ প্ল্যানেটস দ্যাট আর ক্লোজেস্ট টু দ্য সান ফিল দ্য গ্রেটেস্ট অ্যাট্রাকশন, যে যত কাছে থাকবে তত ফোর্স বেশি। অ্যান্ড সো ফলো দ্য মোস্ট কার্ভ পাথস, যে যত কাছে থাকবে তত বেশি শার্প এক টার্ন নিবে আর কি। প্ল্যানেটস দ্যাট আর ফার্দেস্ট ফ্রম দ্য সান ফিল দ্য উইকেস্ট পুল অ্যান্ড ফলো দ্য লিস্ট কার্ভ, যেটা মাত্র বললাম ওইটাই। আচ্ছা, সো এখন এই যে এখানের মধ্যে আমাদের কয়টা ব্যাপার বলছে, যে সানের থেকে এভারেজ ডিস্টেন্স এতটুকু দূরে কার রেসপেক্টে, এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এভারেজ ডিস্টেন্স ফ্রম সান কম্পেয়ার্ড উইথ দ্য আর্থ, মানে আর্থের রেফারেন্সে কথা বলা হচ্ছে। মানে কি, সান আর আর্থের ডিস্টেন্স অ্যাকচুয়ালি কত জানো, সান অ্যান্ড আর্থের ডিস্টেন্স হলো 1 ইন্টু 1.5, অ্যাকচুয়ালি 1.5 ইন্টু 10⁻11 মিটার। তো এখন 1.5 ইন্টু 10⁻11 মিটারকে স্ট্যান্ডার্ড ধরে বাকি সবগুলা ডিস্টেন্স বের করা হয়েছে। সো তাহলে মনে করো এখানের মধ্যে হোয়াট ইফ আই সে সামথিং লাইক দিস, যে অ্যাকচুয়ালি জুপিটার আর সানের ডিস্টেন্স কত ছিল জানো, জুপিটার অ্যান্ড সানের অ্যাকচুয়াল ডিস্টেন্স হলো এইটা। ওকে, জুপিটার সানের থেকে কত ডিস্টেন্স দূরে, 7.5 ইন্টু 10⁻11 মিটার। তো তাহলে এখানে 5 কেন লিখা, বিকজ আর্থের রেসপেক্টে বের করতেছে, উইচ মিনস হোয়াট উই ডু or what they actually did, জুপিটার আর সানের ডিস্টেন্সকে আর্থ আর সানের ডিস্টেন্স দিয়ে ডিভাইড দেওয়া হয়েছে। তোমরা এম্পেরিক্যাল ফর্মুলা বের করতে সময় কি করো, লিস্ট ভ্যালুটা দিয়ে সবগুলাকে ডিভাইড দাও না। তো এখানের মধ্যে লিস্ট ভ্যালুটা না নিয়ে আর্থের আর সানের ডিস্টেন্সটাকে স্ট্যান্ডার্ড ধরে এই ডিস্টেন্স দিয়ে বাকি সব ডিস্টেন্সকে ডিভাইড দেওয়া হয়েছে। তো এই ডিভিশন দিলে পরে এটা কত আসে, দিস উইল বি 5। সো তাহলে জুপিটার ইজ 5 টাইমস অ্যাওয়ে ফ্রম দ্য সান দেন আর্থ, যে আর্থ সানের থেকে যতটুকু দূরে, জুপিটার সানের থেকে ওই ডিস্টেন্সের 5 টাইমস বেশি দূরে। দেন মার্স, এটার ভ্যালু কত, 1.5 দাও, মানে কি আর্থ সানের থেকে যতটুকু ডিস্টেন্স দূরে, মার্স সানের থেকে 1.5 টাইমস দ্য ডিস্টেন্স দূরে। বুঝতে পারছো, যে আর্থ যতটুকু দূরে ওইটার 1.5 টাইমস বেশি দূরে থাকবে কি মার্স। দেন ইউরেনাসের জন্য 19 দাও, মানে কি আর্থ সানের থেকে যতটুকু দূরে, ইউরেনাস ওই ডিস্টেন্সের 19 টাইমস বেশি দূরে। এখন ভেনাসের জন্য দেখো কত, 0.7, মানে কি এটা কি লেস দেন 1, তাই না। সো তাহলে আর্থ সানের থেকে যতটুকু দূরে, ভেনাস ওইটার 0.7 টাইমস দূরে। 0.7 টাইমস মানে কি, 0.7 টাইমস মানে অ্যাকচুয়ালি আর্থের থেকে
ভেনাস কি সানের কাছে, এই যে ভেনাস সেকেন্ড প্ল্যানেটটা না, ভেনাস ইজ দ্য সেকেন্ড প্ল্যানেট। সো তাহলে ভেনাস তো সানের কাছে থাকবে আর্থের তুলনায়, আর্থের কম্প্যারিজনে। সো এর জন্য এগুলা কি, দিস ভ্যালিউজ আর লেস দেন 1। আর আর্থের ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু আর্থ কত হবে, যারটা তার সাথে কম্পেয়ার করলে পরে ওইটা কত হবে 1। তো তাহলে পরেরগুলা কি গ্রেটার দেন 1। তো এখানে থেকে বোঝা যাচ্ছে কি, এখানে থেকে বোঝা যাচ্ছে যে দে আর দিস টাইম ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য সান। কার সাথে কম্পেয়ার করে ভ্যালুগুলো দেওয়া হচ্ছে, সবগুলো হলো কম্পেয়ার্ড উইথ আর্থ। ইন দ্য সেম ওয়ে এখানে টাইম ফর ওয়ান অরবিট ইন আর্থ ইয়ার্স। সো তাহলে আমাদের পৃথিবীর এক বছর কত দিনে হয়, 365.25 ডেজ অ্যাকচুয়ালি, যে 365 ডেজ অ্যান্ড 6 আওয়ার্স। যে আমাদের অ্যাকচুয়ালি আর্থ সানের অ্যাবাউটে যে রোটেট করে কতটুকু টাইম নেয়, 365 ডেজ অ্যান্ড 6 আওয়ার্স। তো তাহলে আমাদের এই 6 আওয়ার্সটা কোথায় যায়, যারা নাকি অ্যাকচুয়ালি অ্যান্সারটা জানো দ্যাটস ভেরি গুড, যারা জানো না তারা এই জিনিসটা ভালো মতো জেনে নাও। তো তাহলে দেখো 365 ডেজ আরও 6 আওয়ার্স, আরও 365 ডেজ অ্যান্ড 6 আওয়ার্স, আরও 365 ডেজ অ্যান্ড 6 আওয়ার্স। এখন 4 বছর যাওয়ার পর দেখো কি হয়। তো তাহলে 4টা 365 ডেজ এন্ড এখানে 6 আওয়ার 6 আওয়ার 6 আওয়ার 6 আওয়ার, 4টা 6 আওয়ার মিলে কি হয় 24 আওয়ার। 24 আওয়ারে কি একটা দিন বাড়ে না। তো তাহলে এর জন্য আমরা কি করি, এর জন্য আমরা আফটার এভরি 4 ইয়ার একটা লিপ ইয়ার কাউন্ট করি, তাই তো। যে এই যে 2020 যে গেল, দ্য লাকিয়েস্ট ইয়ার, সবার দেখা পর্যন্ত এখন পর্যন্ত এটা হলো লাকিয়েস্ট ইয়ার। যেই অবস্থা করোনাতে সবাই বাসায় আটকা দিয়ে জঘন্য অবস্থা। সো এখন যেটা বলতেছি যে এই লিপ ইয়ার কী করে আমরা এভরি 4 ইয়ার পর পর, যে প্রতি বছর যে আমরা প্রত্যেক বছর 6 আওয়ার 6 আওয়ার করে কাউন্ট না করে আমরা আমাদের ক্যালেন্ডারটা কি করি এভরি 4 ইয়ার পর পর এটাকে কারেক্ট করে ফেলি। যে 2020-তে আমাদের কি ছিল, ফেব্রুয়ারিতে একটা দিন বেশি কাউন্ট করছি না, দেন সামনের ইয়ারে কি, সামনের ইয়ারে অ্যাকচুয়ালি কত টাইম নিবে 365 ডেজ অ্যান্ড 6 আওয়ার্স, কিন্তু ওই 6 আওয়ার আমরা ধরবো না। এর পরের ইয়ারে 2022-তে আবার 365 ডেজ অ্যান্ড 6 আওয়ার্স, তখনও 6 আওয়ারটা আমরা জমায় রাখলাম। 2023-তে তখনও 365 ডেজ অ্যান্ড 6 আওয়ার্স, তখন আমরা 6 আওয়ারটাকে জমায় রাখলাম। দেন 2024-এ যে তখন আবার 365 ডেজ অ্যান্ড 6 আওয়ার যে হবে, তো আগের 3টা 6 আওয়ার অ্যান্ড এই বছরের 6 আওয়ার সবগুলো মিলায় টোটাল কত হবে, একটা দিন হবে। তো তখন 2024 ইয়ারের সময় তখন আমরা ফেব্রুয়ারিতে একটা দিন এক্সট্রা কাউন্ট করব। সো এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদের লিপ ইয়ারের ব্যাপারটা আসে। সো আর্থ ইয়ারের রেসপেক্টে বাকিগুলা এখানে ভ্যালুগুলা দেওয়া হয়েছে, মানে কি এখানে মনে করো 12 দেওয়া। সো হোয়াট ডাজ দ্যাট মিন, আর্থ সানের অ্যাবাউটে যতটুকু টাইম নেয় অরবিট করতে, জুপিটারের এর থেকে 12 টাইমস বেশি সময় লাগে। স্যাটার্নের ভ্যালু 30 দেওয়া, তার মানে কি আর্থ সানের অ্যাবাউটে এক বছরে একটা কমপ্লিট অরবিট করে। আর স্যাটার্ন কি করে, আর্থ ইয়ারে যদি কম্পেয়ার করি তো তাহলে পরে তার কত বছর লাগে 30 বছর, যে আর্থ এক ইয়ারে একটা কমপ্লিট অরবিট করতে পারে, আর স্যাটার্ন 30 বছরে একটা কমপ্লিট অরবিট ক্রিয়েট করতে পারে, ওর সানের অ্যাবাউটে একটা কমপ্লিট রেভলিউশন যায়, এমন টাইপের। সো এখন এখানে এগুলো 0.2 মানে কি আর্থের যতটুকু সময় লাগে মার্কারির এর থেকে কি লাগবে কম সময় লাগবে। যে মার্কারির 0.2 দেওয়া মানে কি 0.2 টাইমস দ্য টাইম টেকেন বাই দ্য আর্থ। তো তাহলে আর্থের যদি লাগে 365.25 ডেজ, সো তাহলে ওর লাগবে কত 0.2 ইন্টু 365.25 ডেজ। সো দিস উইল গিভ আস সামথিং লেস দ্যান 365 ডেজ। তো তাহলে তার কি লাগবে, সানের অ্যাবাউটে একটা কমপ্লিট অরবিট করতে কম সময় লাগবে, উইচ ইজ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল বিকজ মার্কারি তো সানের সবচেয়ে কাছের প্ল্যানেট। সো তাহলে তার তো সময় সবচেয়ে কম লাগবে। দেন ভেনাসের 0.6 দেওয়া মানে কি ইট টেক্স 0.6 টাইমস দ্য টাইম টেকেন ফর আর্থ, মানে অ্যাকচুয়ালি এটা
7 মান্থসের একটা টাইমের মধ্যে কি করে ফেলে, একটা কমপ্লিট অরবিট করে ফেলতে পারে। সো তাহলে 0.6 ইন্টু 365.25 হুইচ মিনস সামথিং যে 7 মাসের মতো এরকম কোন একটা সময় আসবে যেই সময় তার কি হয়ে যাবে, একটা কমপ্লিট অরবিট করে ফেলবে, এমন টাইপের। বুঝতে পারছো? সো হোপফুলি দিস ওয়াজ অ্যাকচুয়ালি ক্লিয়ার যে ইন আর্থ ইয়ার্স দেন কম্পেয়ার্ড উইথ দ্য আর্থ এভারেজ ডিস্টেন্স, আর্থের কম্প্যারিজনে কিভাবে কি হচ্ছে, আর্থের ভ্যালুগুলাকে স্ট্যান্ডার্ড ধরে, যে আর্থের ভ্যালুগুলাকে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলা কম্পেয়ার করতেছি। সো বাকিগুলার অ্যাকচুয়াল ভ্যালুকে কি করব, আর্থের ভ্যালু দিয়ে ডিভাইড দিব, বাকিগুলার অ্যাকচুয়াল ভ্যালুকে আর্থের ভ্যালু দিয়ে ডিভাইড দিব। তো এখন যদি 1 আসে মানে কি আর্থের ভ্যালুর সমান, যদি 1-এর থেকে বড় আসে তো তার মানে আর্থের যতটুকু ভ্যালু তার থেকে বেশি, যদি 1-এর থেকে কম আসে তো তার মানে কি আর্থের যত ভ্যালু তার থেকে কম, যে ডিস্টেন্সটা এটা 0.4 এটা 0.7, তো তার মানে আর্থের থেকে তাদের ডিস্টেন্সটা কম। সানের থেকে যে ডিস্টেন্স, সান অ্যান্ড আর্থের মধ্যে যে ডিস্টেন্সটা, মার্কারি আর আর্থের মধ্যে ডিস্টেন্সটা কি হবে, এর থেকে কম হবে, উইচ ইজ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল, যেটা বললাম যে মার্কারি তো সবচেয়ে কাছের প্ল্যানেট। সো এইটা ব্যাপার। তা এখন এইটা ছিল এই টেবিলের এক্সপ্লেনেশন। এখানের মধ্যে দেখো এক্সটেনশন ওয়ার্কে একটা ইন্টারেস্টিং কথা বলছে, the planet Neptune is a very long distance away from the sun, so the gravitational force between them is very small, যে এত দূরে যে তাদের উপরে, যে নেপচুনের উপরে সানের যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা ওটা খুবই কম। দিস মিনস that the orbit of Neptune is not very curved and it takes a very long time for it to complete one orbit, যে 165 বছরে সে একটা কমপ্লিট অরবিট করতে পারে। সো তাহলে দিস টেক্স আ রিয়েলি লং টাইম, যে 165 বছর, মানুষ তো এত বছর বাঁচে না, তো 165 বছরে একবার নেপচুন সানের অ্যাবাউটে অরবিট কমপ্লিট করে। সো তাহলে দিস টেক্স আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম টু অ্যাকচুয়ালি কমপ্লিট দ্য অরবিট। অলরাইট, আচ্ছা। সো তাহলে এটা হলো একটা ব্যাপার। নাও স্যাটেলাইটস অ্যান্ড মুনস, এই ব্যাপারটা কি? স্যাটেলাইট ইজ অ্যান অবজেক্ট দ্যাট অরবিটস আ প্ল্যানেট, যে কোনো কিছু যেটা একটা প্ল্যানেটের অ্যাবাউট অরবিট করে দ্যাট ইজ আ স্যাটেলাইট। এখন স্যাটেলাইট এটা আমাদের ন্যাচারালি অকারিং হইতে পারে, আর্টিফিশিয়ালও হইতে পারে। সো তাহলে দেয়ার আর টু টাইপস অফ স্যাটেলাইটস, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে হলো ম্যানমেড বেসিক্যালি। তো তাহলে এটা হলো আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা নোট ডাউন করে রাখার দরকার ছিল। নাও সব জেনারেল নলেজ, যেটা আমাদের অ্যাকচুয়ালি এখানের মধ্যে লেখা, যে ন্যাচারাল স্যাটেলাইটদেরকে আমরা মুন বলি। আর্থের মুন আছে কয়টা? একটা। আর্থ হ্যাজ জাস্ট ওয়ান মুন অ্যান্ড ইট ইজ দ্য 5th লার্জেস্ট মুন ইন দ্য এন্টায়ার সোলার সিস্টেম, যেটা আর্থ থেকে কতটুকু ডিস্টেন্স দূরে? 340,000 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আর্থ। অ্যান্ড মুন আর্থের অ্যাবাউটে কতদিনে একটা কমপ্লিট অরবিট ক্রিয়েট করে? 27 ডেজ, যে আমাদের অ্যারাবিক ক্যালেন্ডার যেটা, ঠিক আছে, অ্যারাবিক ক্যালেন্ডার কিন্তু মুন সাইটের উপরে ওরকম ডিপেন্ড করে, ঠিক আছে, যে আমাদের মুনের পজিশনের উপরে আমাদের অ্যারাবিক ক্যালেন্ডারটা, ওই যে আমরা রোজার ঈদ যে করি, কুরবানির ঈদ যে করি, দেন রোজার মাস যে শুরু হয় ওগুলোর সময় তখন আমাদের চাঁদ দেখা কমিটি নিয়ে তো কাহিনী হয় না, ওগুলা কি করে, দে অ্যাকচুয়ালি অবজার্ভ দ্য মুন। তো মুন সে কোন ফেজে আছে, ফুল মুন নাকি হাফ মুন নাকি অমাবস্যা নাকি পূর্ণিমা? পূর্ণিমা তো হলো ফুল মুন বেসিক্যালি। তো তাহলে কোন সময় কি হচ্ছে ওইটা দিয়ে, যে মুন তার একটা কমপ্লিট সাইকেল, আর্থের অ্যাবাউট একটা কমপ্লিট সাইকেল ক্রিয়েট করতে কতদিন সময় নেয়? 27 ডেজ। ওকে, সো এর জন্য আমাদের মোরললেস 27 ডেজের একটু বেশি। তো তাহলে আমাদের মাঝে মাঝে কি হয়, 29 মাস হয়, রমজান মাস, মাঝে মাঝে 29 রোজা রাখতে হয়, মাঝে মাঝে 30 রোজা রাখতে হয়। সো তাহলে ওইরকম এটা একটু ফ্লাকচুয়েট করে, বিকজ মুন অ্যান্ড আর্থের মধ্যে ডিস্টেন্সটা ফিক্সড না, এটা একটু ফ্লাকচুয়েট করে। এটা তোমরা এক্সাম কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন যখন নাকি দেখবা তখন একটা প্রবলেম পাবা, যে আর্থ অ্যান্ড মুনের ডিস্টেন্সের একটা ভেরিয়েশন রিলেটেড একটা কোয়েশ্চেন আসে। ওকে, তো এখন এখানের মধ্যে অলদো উই কল আওয়ার মুন, কিন্তু এ মুন কিন্তু ইউনিক না, দ্য মুন ইজ নট ইউনিক। কেন?
অন্য অনেক প্ল্যানেটেরও মুন আছে। কয়টা প্ল্যানেট আছে যাদের মুন একটাও নাই? কয়টা প্ল্যানেট আছে যাদের দুইটা মুন আছে? কয়টা প্ল্যানেট আছে দে হ্যাভ ওভার 60 মুনস? 60টারও বেশি মুন আছে ওদের। যে কেমন? সাম হ্যাভ মোর দ্যান ওয়ান। ফর এক্সাম্পল, মার্স হ্যাজ 2 মুনস ওয়াইল জুপিটার অ্যান্ড স্যাটার্ন হ্যাভ মোর দ্যান 60 ইচ। তো তাহলে জুপিটারের 60টারও বেশি মুন আছে, স্যাটার্নেরও মোর দ্যান 60 মুন আছে। এখন all moons have circular orbits because of the gravitational forces between them and their planet. তো তাহলে মুন or satellites কি করে? প্ল্যানেটের অ্যাবাউটে এরকম সার্কুলার পাথে অরবিট করে। এরকম একটা টেবিল আমি লিখে দিব। আজকে মনে হইতেছে না যে ফুল চ্যাপ্টারটা কাভার হবে। আমরা মানডেতে ছোট একটা এক্সট্র্যাক্ট দিব, যে কমেটস রিলেটেড একটা এক্সট্র্যাক্ট। ওই কমেটটা ইম্পর্টেন্ট, তো এটা রিলেটেড অনেক ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন আসে, এর জন্য এটা আলাদা একটা লেকচারে কাভার করতে হবে। আচ্ছা, সো এখন যেই ব্যাপারটা দেখতেছি যে সিন্স দ্য লেট 1950s হিউম্যানস হ্যাভ বিন এবল টু লঞ্চ অ্যান্ড পুট ইট ইনটু অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ। যে ন্যাচারাল স্যাটেলাইট ছাড়া যেসব আর্টিফিশিয়াল স্যাটেলাইট যে বানায় ওই সব অবজেক্টস লাইক দ্য ওয়ান সিন ইন ফিগার 26.7, এই যে এটা দিজ আর নোন অ্যাজ আর্টিফিশিয়াল স্যাটেলাইটস অ্যান্ড আর এক্সট্রিমলি ইউজফুল। আমরা অনেক 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 কাজে ইউজ করতেছি। এই যে তোমরা যে ইউটিউবে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, দেন তোমরা যে ইন্টারনেট ইউজ করতে পারতেছো, দেন আমরা যে ফোন কল করি, এরকম সবগুলা জিনিসই কি অ্যাকচুয়ালি স্যাটেলাইট বেসড। কি হচ্ছে? সাম স্যাটেলাইটস আর পুট ইনটু আ ভেরি হাই অরবিট অ্যাবভ দ্য আর্থ অ্যান্ড আর ইউজ টু হেল্প আস কমিউনিকেট ওভার লার্জ ডিস্টেন্সেস। কেমন? ফর এক্সাম্পল, ফর ইন্টারন্যাশনাল ফোন কলস আর ভিডিও লিঙ্কস, the internet and so on. Some satellites are put into much lower orbit and are used to monitor in detail of the earth's surface. যে এটা তোমাদেরকে কি আমার ফিল্ড ওয়ার্কের যে আমার 4th ইয়ার ফাইনালের যেই ফিল্ড রিপোর্ট ক্রিয়েট করছিলাম, ওইটাতে কয়টা ইমেজ আমার স্যাটেলাইট ইমেজ কালেক্ট করে ওগুলার অ্যাকচুয়ালি কয়টা এডিটিংয়ের কাজ করা লাগে আর কারেকশনের কাজ করা লাগে। তো এটা দিয়ে কি আমরা আর্থ সারফেসকেও স্টাডি করতে পারি। তো এরকম যে ইনফ্রারেড কতগুলা ওয়েভ পাওয়া যায়, আর ইনফ্রারেড স্যাটেলাইট কতগুলো আছে যারা নাকি ইনফ্রারেড ওয়েভ অ্যাবজর্ভ করে সানের থেকে আসা আর আর্থের থেকে রিফ্লেক্ট হয়ে যেগুলো আসে, ওগুলো ইউজ করে আমরা টেম্পারেচার রিলেটেড ইনফরমেশন পাই। যে কোনো ফরেস্ট ফায়ার হইলে বা কোনো জায়গায় টেম্পারেচার বেড়ে গেলে বা ভোলকানিক অ্যাক্টিভিটি কোনো জায়গায় যদি হওয়ার চান্স থাকে, তখন ওই সব জিনিস আমরা স্যাটেলাইট দিয়ে ওরকম মনিটর করতে পারি। এই যে কি বলতেছে, সাচ এজ দ্য টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ডস ওশান অর দ্য প্রোগ্রেস অফ ফরেস্ট ফায়ার। সো তাহলে এরকম কতগুলো ব্যাপারে আমরা কি করতে পারি? উই ক্যান মেক ইউজ অফ স্যাটেলাইট উইচ ইজ ভেরি ইউজফুল। দেন আমাদের মিটিওরোলজিক্যাল পারপাসের জন্য যে আমাদের ওয়েদার রিপোর্ট যে দেয়, তো ওইসবের জন্য যে উইন্ডের প্যাটার্ন কোন দিকে, সাইক্লোন যে আমাদের ওশান দিয়ে কোন দিক দিয়ে অ্যাপ্রোচ করতেছে না করতেছে, এইসব ব্যাপারগুলো আমরা কি করতে পারি? স্যাটেলাইট দিয়ে এইসব মনিটর করতে পারি। অলরাইট, সো এখন আমাদের এই কমেটসের ব্যাপারটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, এই দুইটা জিনিস আমরা নেক্সট লেকচারে কাভার করব। এটা অলরেডি কাভার হয়ে গেছে, v ইজ ইকুয়াল টু 2πr/t। এই ব্যাপার আমরা আগের দিনে কাভার করে ফেলছি। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অ্যান্ড কমেটসের এই লেকচারটা আমরা মানডেতে কাভার করব। অলরাইট, সো দ্যাট উইল বি ইট ফর টুডেস লেকচার। আল্লাহ হাফেজ।